মুক্তিপণ লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সদাপ্রসন্নবাবু সকালবেলাতেই তার চিঠির বাক্সে একখানা চিঠি পেয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন। একখানা হুমকির চিঠি। তাতে লেখা, মহাশয়, আপনার কনিষ্ঠ পুত্রটিকে আমরা হরণ করিয়াছি। তার মুক্তিপণ বাবদ 5 লক্ষ টাকা প্রস্তুত রাখিবেন। আমার লোক গিয়া লইয়া আসিবে। পুলিশে খবর দিয়া লাভ নাই। ফুলু দারোগা দারোগা কুলের কলঙ্ক। তাহার মতো অপদার্থ লোকের সাধ্য নাই আপনার পুত্রকে উদ্ধার করে। টাকাটা জোগাড় হইলে বাড়ির মাথায় একটা সাদা নিশান উড়াইয়া দিবেন। সদাপ্রসন্নর মুখ হা হয়ে গেল শুকিয়ে, বুক ঢিপ ঢিপ করতে লাগলো। তিনি কাল বিলম্ব না করে কাঁপতে কাঁপতে থানায় গিয়ে হাজির হলেন। দারোগা বাবু, সর্বনাশ হয়ে গিয়েছে। ফুলু দারোগা অতি ব্যস্ত সমস্ত মানুষ। সমাজে যত অপরাধ বাড়ছে, দারোগাদের ততই খাওয়া দাওয়ার সময়ে টান পড়ে যাচ্ছে। এই তো পরেশবাবু আর তাঁর ভাড়াটে জগেশ্বর বাবুর মধ্যে হাঙ্গামা বেঁধেছে। পরেশবাবু নাকি জগেশ্বরকে ঘুষও মেরেছেন। পরেশবাবু বলেছেন, ওটা মোটেই ঘুষো নয়, ঠুসো। সকাল থেকে ফুলবাবু 5খানা বাংলা অভিধান ঘেঁটে ঘুষো আর ঠুসোর তফাৎ খুঁজে বেড়াচ্ছেন। হরিদাসী মণ্ডলের ছেলে বিরিঞ্চি সেই ক্লাস 1 থেকে প্রতি ক্লাসে 2 বার ফেল মেরে 3 বারের বার পরের ক্লাসে ওঠে। এটাই নিয়মে দাঁড়িয়ে গিয়েছে। ক্লাস 7-এ ওঠার পর 2 বার ফেল মেরে এবার 3 বারের বার ন্যায্য তো তার ক্লাস 8-এ ওঠার কথা। কিন্তু কি এক রহস্যময় কারণে সে এবারেও ফেল মেরেছে। তাই হরিদাসী ব্রজ মাস্টারকে কেন গ্রেফতার করা হবে না, এই দাবি নিয়ে সকাল থেকে থানায় হত্যে দিয়ে পড়ে আছে। পালপাড়ার নবীনবাবুর অভ্যাস কাক ভরে উঠে বারান্দায় গুনগুন করে রামপ্রসাদী গাইতে গাইতে পায়চারি করা। কিন্তু তিনি গান গাইতে শুরু করলেই পাশের গন্ধর্ববাবুর বাড়ির অ্যালসেশিয়ান কুকুরটা এমন ঘাও ঘাও করে ওঠে যে তাতে সুর ঘেঁটে যায়। সুতরাং তিনি মানবাধিকারের দাবিতে থানায় এসেছেন নালিশ করতে। গন্ধর্ববাবুও ছাড়ার পাত্র নন। তিনিও এসে বসে আছেন এই নালিশ নিয়ে যে নবীনবাবু বেসুরো গলায় গান গাওয়ার চেষ্টা করেন বলেই কুকুরটা ওরকম ক্ষিপ্ত হয়ে ওঠে। এইসব নানান অভিযোগ ও পাল্টা অভিযোগে ব্যতিব্যস্ত ফুলু দারোগা সদাপ্রসন্নর আর্তনাদ শুনেও প্রথমটায় গা করেননি। কিন্তু চিঠিটা পড়ে তিনি খাড়া হয়ে বসলেন এবং রাগে কাঁপতে লাগলেন। দাঁত কড়মড় করে বললেন, কি এত বড় আসপর্দা? সদাপ্রসন্ন কাঁচুমাচু মুখে বললেন, আমারও সেই কথা। লোকটার স্পর্ধাটা একবার দেখুন না। ফুলু দারোগা একটা খাতা খুলে কলম বাগিয়ে বললেন, আচ্ছা, ছেলে কবে থেকে নিখোঁজ বলুন তো? সদাপ্রসন্নবাবু আমতা আমতা করে বললেন, বলা মুশকিল। বয়স কত?
সদাপ্রসন্ন ঘাবড়ে গিয়েছিলেন। আমতা আমতা করে বললেন, বয়স বলা শক্ত। আহা, আপনি সঠিক না জানলে ছেলের মাকে জিজ্ঞেস করে আসুন না। আগে সেটা আরো কঠিন কাজ। কেন মশাই, কঠিন কেন? তিনি কি রাগ করে বাপের বাড়ি গিয়েছেন? আগে সেটা বললে মিথ্যে বলা হবে। তাহলে ছেলের নামটা বলুন। আগে নাম আর রাখা হলো কই? ছেলের নাম নেই? এ তো বড় আশ্চর্য কথা। নাতবউ মালপো ভেজে দেয়নি বলে চূড়োমাধব দাস এফআইআর করতে এসেছে নাতবউয়ের নামে। সে পাশ থেকে বলে উঠল, আহা, ওর ছোট ছেলে যে মোটে হয়নি। ফুলুবাবু চটে উঠে বললেন, তাহলে যে চিঠিতে আপনার ছোট ছেলের কথা লিখেছে? আগে ছেলে ধরা লিখলে আমার কি করবার আছে বলুন? বুঝেছি। তাহলে কি মেজ ছেলেকেই ধরে নিয়ে গিয়েছে বলতে চান? আগে সেটাও তো সম্ভব নয়। ছেলে হারালে বাপের মাথা ঠিক থাকে না জানি, তা বলে এই বিপদের সময় তথ্য গোপন করাও তো কাজের কথা নয়। আপনার মোট কয় ছেলে বলুন তো? সদাপ্রসন্ন বিষণ্ণ মুখে মাথা নেড়ে বললেন, ছেলে আর হলো কই? হ্যাঁ, ছেলেই হয়নি। তবে কি ছেলে মনে করে আপনার মেয়েকেই ধরে নিয়ে গিয়েছে? সেটাই বা বলে কি করে? মাধব আর থাকতে না পেরে বলে উঠল, ছেলেপুলে আসবে কোত্থেকে? সদাপ্রসন্নর যে বিয়েই হয়নি এখনো। ফুলু দারোগা হাঁ হয়ে গেলেন। তারপর বললেন, তাহলে চুরি হলো কে? পুষ্যিপুত্তর নয় তো? সদাপ্রসন্ন বিষণ্ণ বদনে বললেন, আগে পুষ্যি আমার কয়েকজন আছে বটে, তবে পুষ্যিপুত্তর নেই। ফুলু দারোগা ভ্রু কুঁচকে বললেন, তাহলে এই চিঠিটার মানে কি? আগে সেইটাই জানতে আপনার কাছে আসা। ফুলুবাবু ভারী খাপ্পা হয়ে বললেন, আমি কি মানে বই যে আমার কাছে মানে জানতে এসেছেন? ঘুষো আর ঠুসো নিয়ে সকাল থেকে গলদঘর্ম হচ্ছি মশাই। মানে টানে বলা আমার কর্ম নয়। তবে এ চিঠি যে লিখেছে তার আমি মুন্ডু ছিঁড়ে নেব। একটু ভরসা পেয়ে সদাপ্রসন্ন বাবু বাড়ি ফিরতেই তার পুরনো কাজের লোক হলধর এসে বলল, তোমার আক্কেলটা কি বলো তো দাদা বাবু? কার ছেলে কে চুরি করেছে তার ঠিক নেই, তুমি কেন থানা পুলিশ করে বেড়াচ্ছ? আহা, যার ছেলেই হোক, চুরি তো হয়েছে, সেটাও কি দুশ্চিন্তার নয়? এখন 5 লাখ টাকা আমি পাই কোথায় তাই ভাবছি। তার মানে ও টাকা কি তুমি দেবে নাকি? আমার কাছেই চেয়েছে যে। হলধর চোখ কপালে তুলে বলল, অনেক আহাম্মক দেখেছি বটে, কিন্তু তোমার মতো দেখিনি বাপু। সদাপ্রসন্ন হলধরের কথায় কান দিলেন না। বসে বসে 5 লাখ টাকা জোগাড়ের কথা ভাবতে লাগলেন। তার কিছু সোনাদানা আছে বটে, কিন্তু তা মেরে কেটে 20-25 হাজার টাকা হতে পারে। পুকুরটা বেচলে বড় জোর 1,050 আসবে।
আর থাকে বাড়িটা। জমি সহ এই পুরনো বাড়িটার দাম 1,02,000 উঠলেই ঢের। সব বেচেও 5 লাখ ছোঁয়া যাবে না। তাই সদাপ্রসন্নর দুশ্চিন্তা বাড়ল। 3 দিন পর দ্বিতীয় চিঠিটা এলো। মহাশয়, আপনার কি অপত্য স্নেহ বলিয়া কিছু নাই? আপনার মতো পাষণ্ড বাপ থাকিলে পুত্র কন্যা দিগের যে কি রূপ দুরবস্থা হয়, তাহা ভাবিয়া হৃদকম্প হইতেছে। তবে বলিয়া রাখি, আপনার খোকাটিকে দত্তক লইবার জন্য বিলাতের এক নিঃসন্তান সাহেব দম্পতি 10 লক্ষ পাউন্ড দিতে প্রস্তুত হইয়া সাধাসাধি করিতেছেন। 10 লক্ষ পাউন্ডে কত টাকা হয় তা হিসেব করিয়া দেখিবেন। খোকাটিকে বিলেতে পাচার করিলে জীবনে আর তাহাকে দেখিতে পাইবেন বলিয়া আশা করেন কি? কিন্তু আমরা অতটা পাষণ্ড নহি। পিতৃহৃদয় কি রকম উতলা হয় তাহাও আমরা জানি। অনুমান করি আপনি এখনো 5 লক্ষ টাকা জোগাড় করিয়া উঠিতে পারেন নাই। মাগ্গি গন্ডার বাজারের কথা বিবেচনা করিয়া আপনার সুবিধার্থে আমরা আমাদের দাবি 1 লক্ষ টাকা হ্রাস করিলাম। 4 লক্ষ টাকা দিয়া খোকাটিকে তাহার মায়ের কোলে ফিরাইয়া দিন। দয়া করিয়া সাদা নিশানটি উড়াইতে ভুলিবেন না। চিঠিটা পেয়ে বুকের ভার খানিকটা কমল সদাপ্রসন্ন বাবুর। যাক, 1 লাখ টাকাও তো কম নয়। তবে 4 লক্ষ টাকার জোগাড়ও খুব শক্ত কাজ। কয়েকদিন ধরে খাওয়া দাওয়া খুবই কমে গিয়েছিল তার। এই চিঠি পাওয়ার পর দুপুরে 1 মুঠো বেশি ভাত খেয়ে ফেললেন। সদাপ্রসন্নর বুড়ি পিসির বয়স 90-এর উপর। চোখেও ভালো দেখেন না, কানেও ভালো শোনেন না। কাঁপা কাঁপা গলায় বললেন, ও বাবা সদু, বিয়ে বসলি, ছেলে পুলেও হলো, কিন্তু বুড়ি পিসিটা পাশের ঘরে থেকেও টের পেল না বাপ। এ তোর কেমন ব্যবহার? বিয়ের ঢাকঢোল কানে এলো না, রোশন চৌকি দিলি, হাজার হাজার লোক খাওয়ালি, রোশনাই ছিল, নতুন বউ এলো, কিচ্ছুটি টের পেলুম না তো। এখন শুনছি তোর ছোট খোকাটাকে নাকি ধরে নিয়ে গিয়েছে। এসব কি কাণ্ড, বুঝিয়ে বলতো বাছা। পিসিকে বোঝাবার চেষ্টা করা বৃথা। সদাপ্রসন্ন বরং টাকা জোগাড় করবার চেষ্টা করতে লাগলেন। কিন্তু যাচাই করে দেখলেন ঘরের সোনাদানার দর 10,000ও হচ্ছে না। পুকুরের দর উঠল মাত্র 13,000, আর বাড়ির দর 70,000ও ছুঁতে পারল না। গভীর রাতে উঠে একটা শাবল নিয়ে বাড়ির মেঝে ঠুকতে লাগলেন সদাপ্রসন্ন। পুরনো বাড়িতে অনেক সময় গুপ্তধন পাওয়া যায় বলে শুনেছেন। যদি ঘোড়া 2 মোহর পাওয়া যায় তাহলেই মার দেয়া কেল্লা। আরো দিন 3 বাদে তৃতীয় চিঠিও এসে হাজির। মহাশয়, বাড়িতে কি 1 টুকরো সাদা কাপড়ও জুটিল না? যদি না জোটে তবে একটি ধুতি উড়াইয়া দিলেও চলিবে। আমরা অবিবেচক নহি। বুঝিতেছি 4 লক্ষ টাকাও আপনার জোগাড় হয় নাই।
কাজটা সহজ তো নহে। যাহা হউক, সব দিক বিবেচনা করিয়া এবং আপনার মুখ চাহিয়া আমরা দাবির অর্থ আরও কমাইয়া দিলাম। 3 লক্ষ পাইলেই আমরা এখন খোকাটিকে ছাড়িয়া দিব। আমাদের দিকটাও দেখিবেন, খোকাটির ভরণ পোষণের ব্যয় নিতান্ত কম নহে। 2 বেলায় আধসের দুধ, চকোলেট, লজেন্স, খেলনা, অন্ন বস্ত্রাদি, জুতা মোজা, তেল, সাবানের নিমিত্তে আমাদের খরচ তো কম হইতেছে না। শীঘ্র করুন, নিশান উড়াইয়া দিন। চিঠিটা পেয়ে সদাপ্রসন্নর একটু আনন্দেরই ভাব হলো। দরটা বেশ অনেকটা নেমেছে। এদিন তিনি 2 গ্রাস ভাত বেশি খেয়ে ফেললেন। তারপর টাকা জোগাড়ের উপায় ভাবতে বসলেন। তার কয়েকজন অপগণ্ড পুষ্যির মধ্যে একজন হলেন বগল খুড়ো। আপন খুড়ো নন, জ্ঞাতি। বগলাপতি বোকাশোকা, নির্বিরোধী মানুষ। সারাদিন মাটি কুপিয়ে বাগান করেন। বাগান নিয়েই তার সময় কেটে যায়। আর কোনো দিকে দৃকপাত নেই। তবে লোকে বলা বলি করে যে বগলাপতি বোকা সেজে থাকলে কি হয়, অনেক সুলুক সন্ধান জানেন। মরিয়া সদাপ্রসন্ন অগত্যা বগলাপতিকেই ধরে পড়লেন। ও বগলা খুড়ো, 1 লাখ টাকার বড় দরকার, কি করে জোগাড় করা যায় বলতে পারেন? বগলাপতি অতি মনোযোগে বেগুন গাছের মাটি তৈরি করছিলেন। কথাটা শুনে মাটি মাখা হাতে মাথাটা একটু চুলকে বললেন, তাই তো, 1 লাখ টাকা। ঠিক কত টাকা বলো তো? তা কি ছাই আমি জানি? লোকের মুখে লাখ বেলাখ শুনি বটে, কিন্তু আমারও ঠিক আন্দাজ নেই। বড়ই মুশকিলে ফেললি বাপ। টাকা পয়সার হিসেব বড় গোলমেলে। তবে অনেক টাকায় হবে বোধহয়, তাই না? তা টাকাটা বেজায় বেশি বলেই মনে হচ্ছে খুড়ো। ওইখানেই তো মুশকিল। কম টাকার সঙ্গে আমি বেশ মানিয়ে গুছিয়ে চলতে পারি। হিসেব রাখাও ভারী সোজা। কিন্তু বেশি টাকা যেন অকুল পাথার। তাই বেশি টাকাকে আমি বড্ড ভয় পাই। এই তো 1 মাস 2 আগে ওই কেয়াঝোপের নিচে কোদাল চালাতে গিয়ে টং করে একটা শব্দ হলো। মাটিটা একটু খুঁড়তেই দেখি একটা কলসির কানা উঁচু হয়ে আছে। ভয়ে তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে ফেললাম। মাটির নিচে কলসি মানেই বিপজ্জনক ব্যাপার। সোনা দানা বেরিয়ে পড়লে যে অকুল পাথারে পড়ে যাব বাপ। সদাপ্রসন্ন হাঁ হয়ে গেলেন। তারপর বললেন, তা আমাকে বলেননি কেন? বললে যদি লোক জানাজানি হয়ে যায়, তাহলে যে এখানে মানুষের মেলা বসে যাবে বাপ। ঘর ধরে আর শান্তি থাকবে না। তাছাড়া ওখানে গোটা 5-7 কেউটে সাপের আস্তানা। খোঁড়াখুঁড়ি করা হলে ধেড়ে সাপগুলো তাদের 150-200 কুশি কুশি ছানা নিয়ে কোথায় যাবে বলতো? ওদের ভিটে ছাড়া করা কি ভালো? সদাপ্রসন্ন খুব ভাবিত হলেন। ভেবে টেবে বললেন, তা বটে, তবে থাক, কলসি টানাটানি না করাই ভালো। মহাশয়, এখনো সাদা নিশানের দেখা নাই।
আর কতদিন ধৈর্য ধরিব? বুঝিতেছি আপনি কোনো কাজের নহেন। যাহা হোক, অবস্থাগতিক বিবেচনা করিয়া মনে হইল বাজার এখন নিতান্তই দুর্মূল্য। আলু 4 টাকার নিচে নামিতেছে না। চাউল, ডাইল ইত্যাদিও উচ্চমার্গে অবস্থান করিতেছে। সুতরাং এমতাবস্থায় আপনারও সঙ্গতির অভাব ঘটিতেছে। দয়া করিয়া আমাদের হৃদয়হীন পাষণ্ড ভাবিবেন না। আন্তর্জাতিক বাজারে খোকাটির দর আরও বাড়িয়াছে বটে, কিন্তু আমরা আপনার পিতৃহৃদয়ে শেল হানিতে চাহি না। তাই মুক্তিপণ মাত্র 1,00,000 টাকা ধার্য করিলাম। শীঘ্র করুন। খোকাটিকে পালিতে পুষিতে এই মহার্ঘ বাজারে আমাদের প্রচুর ব্যয় হইতেছে। শীঘ্র নিশান না উড়াইলে কিন্তু বিপদ। 1,00,000 টাকা দেখে বেশ উল্লসিতই হয়ে পড়লেন সদাপ্রসন্ন। আর তার হাসি খুশি ভাব দেখে একাধারে এ বাড়ির বাজার সরকার, হিসেব রক্ষক এবং সম্পর্কে সদাপ্রসন্নর মামা গোলক বিহারী গম্ভীরভাবে বললেন, দর আরও কমবে। হ্যাঁ, কি করে জানলেন? আপনাকে তো কিছুই বলিনি। গোলক মামা এ কথার জবাব দিলেন না। তবে দিন 7 বাদে সত্যিই চিঠি এলো। মহাশয় বড়ই চিন্তায় ফেলিলেন। প্রতিদিন সাদা নিশান দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া চাহিয়া আছি, কিন্তু নিশান উড়িল না। আপনাকে ভালো ও বোকা লোক বলিয়া জানিতাম। এখন মনে হইতেছে আপনি একজন ঘড়িয়াল ও ধূর্ত মানুষ। খোকাটিকে আমাদের কাছে গছাইয়া দিব্য দিনাতিপাত করিতেছেন। যাহা হোক, আপনাকে আর একটি সুযোগ দিতেছি। ইহাই অন্তিম সুযোগ। মাত্র 5 সহস্র দিলে আমরা খোকাটিকে ফেরত দিতে রাজি, যদিও তাহাকে পালিতে পুষিতে আমাদের তদপেক্ষা অধিক ব্যয় হইয়াছে। এইবার নিশানটি উড়ান, বিলম্বে হতাশ হইবেন। 1,00,000-কে সদাপ্রসন্নর এখন নিতান্তই হাতের ময়লা বলে মনে হচ্ছে। দিয়ে ফেললেই তো ল্যাঠা চুকে যায়। কিন্তু একটাই মুশকিল, খোকাটা কার? কার খোকা, কে চুরি করল, সেটা এখন পর্যন্ত ভালো বোঝা যাচ্ছে না। কাছে পিঠে কারো খোকা বা খুকি চুরি যায়নি। সদাপ্রসন্ন খোঁজ নিয়ে দেখেছেন। গোলক মামা মানুষ একটু গেরাম ভারী বটে, কথা টথা বিশেষ আসে না। সর্বদাই হিসেবপত্র নিয়ে থাকতে ভালোবাসেন। সংসারের আয় ব্যয়ের, পাই পয়সার অবধি হিসেব এদিক ওদিক হওয়ার জো নেই। সকালবেলায় গোলক বিহারী হিসাবের খাতা খুলে বসে মন দিয়ে কাজ করছিলেন। সদাপ্রসন্ন গিয়ে চিঠি দেখিয়ে বললেন, 5,000-এ নেমেছে। গোলকবাবু তলচক্ষুতে একবার সদাপ্রসন্নকে দেখে নিয়ে বললেন, নেমে যাওয়ারই কথা, মানুষের কি অত দাম হয়? আরও একটু কি নামবে বলে মনে হয় মামা? গোলক বিহারী তাঁর আসনের তলা থেকে একটা খাম বের করে সদাপ্রসন্নর হাতে দিয়ে বললেন, একটু আগে চিঠির বাক্সে এটা পেলাম, পড়ে দেখ। চিঠিতে লেখা, মহাশয়, স্থির করিয়াছি বিনা পণেই খোকাটিকে আপনার হাতে তুলিয়া দিব। তবে একটি শর্ত আছে।
আপনাকে বিবাহ করিতে হইবে। বিবাহ না করিলে খোকাটিকে পালন পোষণ করিবে কে? শর্ত পালন না করিলে খোকা পাইবেন না। ইহাই আমাদের শেষ কথা। সদাপ্রসন্ন অবাক হয়ে বললেন, অ্যাঁ? গোলকবিহারী তলচক্ষুতে আর একবার ভালো করে দেখে নিয়ে গম্ভীর মুখে বলে উঠলেন, আমাদেরও ওই কথা